আগামী আমরা তোমাদের আজকে একদম শিওর শর্ট হচ্ছে একটা সাজেশন ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমার হচ্ছে জীববিজ্ঞানের প্রথমে হচ্ছে আমরা সাজেশন দিব, সাজেশন একটা ক্লাস নিব এবং রাত 9টা থেকে হচ্ছে আবার কি হবে রসায়নের ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবাই হচ্ছে দ্রুত একটু জয়েন হও এবং হচ্ছে আমাদের শেয়ার মেনশন দিয়ে দাও, ঠিক আছে? তো আমাদের জীববিজ্ঞানের জন্য আমাদের যে ভাই আছে ইলিয়াস ভাই, আসেন। আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? 26 ব্যাচ। আচ্ছা, সবাই একটু দ্রুত জয়েন হও। হ্যাঁ, সবাই দ্রুত জয়েন হয়ে যাও। আমরা হচ্ছে লাইভটা শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? এবং তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের নিয়ে আমাদের পরিকল্পনার কথা। আমরা তোমাদের বলছি যে হচ্ছে ইনশাআল্লাহ আমরা তোমাদের হচ্ছে টেস্টে হচ্ছে তোমাদের নিয়ে কাজ করব। তোরা ঠিক আছে? তোমাদের নিয়ে হচ্ছে আমরা ইনশাআল্লাহ এই প্রি টেস্টের পরে যে টেস্ট এবং হচ্ছে বুট পরীক্ষা পর্যন্ত হচ্ছে কাজ করব এবং তোমাদের যতটা সম্ভব ইনশাআল্লাহ এটা আমাদের কার্যক্রম পুরোটা ফ্রি রাখার চেষ্টা করব, ঠিক আছে? এই জন্য সবাই আমাদের সাথে থাকবে। আর আমাদের অ্যাডমিন ভাইরা যারা আছেন লাইভটা সব জায়গায় শেয়ার করে দেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লাইভটা দিয়ে দেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে আজকে অনেকেই হচ্ছে ক্লাস করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি লিংকটা দিয়ে দিচ্ছি। তো ভাই শুরু করেন আস্তে আস্তে। আচ্ছা, আমি একটু শেয়ারটা করে দিই। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে আগে এটা দিয়ে দিই। সবাই দ্রুত জয়েন হয়ে যাও। আজকে এটা তোমরা হচ্ছে গত ক্লাসটা হচ্ছে ইলিয়াস ভাই করেছিলাম, হচ্ছে অনেকেই ভাইয়ের ক্লাসের প্রশংসা করছো। তো যাক আলহামদুলিল্লাহ, আজকে ইনশাআল্লাহ ভাই একটা ভালো ক্লাস নেওয়ার চেষ্টা করবে তোমাদের। সবাই একটু দ্রুত জয়েন হও। হ্যাঁ, দ্রুত একটু জয়েন হও, দ্রুত জয়েন হও। সবাই দ্রুত জয়েন হয়ে যাও। আজকে একটা সুন্দর ক্লাস হবে, অনেক কম করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি পড়ে যেতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে আমি একটু দিয়ে দিচ্ছি। তোমরা অনেকেই হচ্ছে পরে জয়েন হয়েছো আমাদের সাথে। তো আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যে জায়গায় হচ্ছে আমরা কি সাজেশন দিই আর কি, বুঝছো? আমাদের অ্যাডমিন ভাই যারা আছেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু লিংকটা দিয়ে দেন। আমার স্টোরি শেষ হয়ে গেছে তো দিতে পারতাছি না। হোয়াটসঅ্যাপ গ্রুপ হচ্ছে লিংকটা একটু দিয়ে দেন আর হচ্ছে কমিউনিটি গ্রুপে শেয়ার দেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, আপনারা একটু কমিউনিটি গ্রুপে শেয়ার দেন। সবাই একটু বেশি বেশি মেনশন আর শেয়ার করে দাও। হ্যাঁ, কারণ যত বেশি ক্লাস করবে তত ক্লাস করতে হ্যাঁ ক্লাস করতে কমিটি দিতে আছে। তো দেখো তোমরা আস্তে আস্তে শুরু করি ইনশাআল্লাহ। কারণ আজকে যেহেতু দুইটা ক্লাস হবে, তোমাদের বায়োলজি হবে, কেমিস্ট্রি হবে। কেমিস্ট্রি মিনিমাম 3টা অধ্যায় করাবো তোমাদের। এই 3টা অধ্যায় থেকে যদি করে যেতে পারো ইনশাআল্লাহ অনেক অনেক কম হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো দেখো আমি যে অধ্যায়টা প্রথমে শুরু করবো সেটা হচ্ছে তোমাদের উদ্ভিদ জীবের প্রজনন, একাদশ চ্যাপ্টারে। তো এই অধ্যায় থেকে তোমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে শুধু উদ্ভিদ পাঠ, তোমাদের এসএসসি সিলেবাসে। তো এই সিলেবাস থেকে এইটুকু সিলেবাস থেকে যতটুকু করাবেন ইনশাআল্লাহ তার থেকে কম আসবে। একটা সৃজনশীল তোমাদের দেখছি, দেখো একটা গর্ভযন্ত্র আর একটা হচ্ছে তোমাদের পুংগ্যামেটের এই রিলেটেড একটা সৃজনশীল দেখছি। তো দেখো শুরু করা যায়। অধ্যায়ের নাম হচ্ছে জীবের প্রজনন। তো অধ্যায়ের নাম থেকে আমরা বুঝতে পারছি এখানে যেহেতু জীবের প্রজনন মানে উদ্ভিদ আর প্রাণীর প্রজনন নিয়ে আলোচনা করা হয়েছে, তোমাদের উদ্ভিদ পাঠ্যক্রম আছে। হ্যাঁ, তো ফার্স্ট আমাদের জানতে হবে যে প্রজনন জিনিসটা কি। প্রজনন হচ্ছে যে প্রক্রিয়ায় জীব তার পরবর্তী বংশধর সৃষ্টি করে, মানে পরবর্তী বংশধর সৃষ্টি করে সেই প্রক্রিয়াকে কি বলা হয়? প্রজনন বলা হয়। ঠিক আছে, অর্থাৎ যে প্রক্রিয়ায় পরবর্তীতে তার পরবর্তী বংশধর রেখে যায় তাকে বলা হচ্ছে কি? প্রজনন। তো এখানে মেইন তোমাদের যে সৃজনশীল আসে সেটা হচ্ছে 3টা টপিক থেকে আসে। একটা হচ্ছে তোমাদের ফুলের টপিক থেকে আসতে পারে, আর না হলে তোমাদের পরাগায়ন রিলেটেড টপিক থেকে আসে। হ্যাঁ, তো দেখো তোমাদের একটা চিত্র এখানে আঁকা হয়েছে আদর্শ ফুলের গঠন। ফার্স্ট আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আসলে ফুল জিনিসটাই কি। হ্যাঁ, ফুল জিনিসটা কি? ফুল হচ্ছে উদ্ভিদ প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটককে কি বলা হয়? ফুল। হ্যাঁ, প্রজননের জন্য উদ্ভিদের বিশেষ ধরনের রূপান্তরিত বিটককে কি বলা হয়? ফুল। আমরা জানি আদর্শ ফুলের মেইনলি 5টি স্তবক থাকে। কয়টি স্তবক থাকে? 5টি স্তবক থাকে। দেখো আমার একটা চিত্র আঁকাইছি, এখানে সবগুলো স্তবকে কি দেওয়া আছে। ফার্স্ট অফ অল যেটা নিচে থাকে সেটা হচ্ছে পুষ্পাক্ষ। এটা হচ্ছে পুষ্পাক্ষ সবার নিচে থাকে এবং পুষ্পাক্ষের কাজ হচ্ছে যে ফুলের যে আদার্স যে স্তবকগুলো আছে মানে 4টা স্তবক, সেটা হতে পারে বীথি, স্ত্রী স্তবক, ফুলের দলমূল বা পাপড়ি বা পুং স্তবক, সবগুলোকে ধারণ করে মানে একটা সাজিয়ে রাখে। সেটার কাজ হচ্ছে পুষ্পাক্ষের কাজ। ঠিক আছে, তার দ্বিতীয় স্তবক হচ্ছে কি, মানে বাইরের দিক থেকে প্রথম স্তবক বা দ্বিতীয় স্তবক। বাইরের দিক থেকে প্রথম স্তবক কোনটা? বীথি। বীথিকে কি বলা হয়? ফুলের বাইরের দিক থেকে প্রথম স্তবক। ঠিক আছে, তো বীথির কাজ কি ভাইয়া? বীথির কাজ একে তো হতে পারে এটা পরাগায়নে সহায়তা করে,
দ্বিতীয়ত বৃদ্ধি কি করে? বৃদ্ধি হচ্ছে ফুলের যে অন্যান্য স্তবকগুলো আছে, যেমন পুংস্তবক, পাপড়ি, এগুলো কি বিভিন্ন ঝড় বৃষ্টি এগুলো হাতে কি রক্ষা করে, তাই তো। আর দলমন্ডল বা পাপড়ি, দলমন্ডল বা পাপড়ি এটার কাজ মেইনলি পরাগায়ন, বুঝছো? কারণ আমরা জানি যে বিভিন্ন ফুলের পাপড়ি বিভিন্ন রকমের কালারের হয়ে থাকে, বিভিন্ন রঙের হয়ে থাকে, সেটা লাল, হলুদ, বিভিন্ন রকম কালারের হয়ে থাকে। তো পাপড়ি যখন বিভিন্ন রঙিন হয়ে থাকে তখন সেটা কি করে? পরাগায়নে সহায়তা করে, বিভিন্ন পোকামাকড় এগুলোকে আকৃষ্ট করে, তারপর যার মাধ্যমে কি হয়? পরাগরেণু স্থানান্তর হয়, এক ফুল থেকে আরেক ফুলে হয় এবং পরাগায়ন হয়ে থাকে, তাই তো। তাহলে দলমন্ডল বা পাপড়ির কাজ কি? পরাগায়নে সহায়তা করে, বুঝছো? যদি কি দলগুলো যুক্ত থাকে তাকে বলা হয় কি? যুক্ত যুক্ত পাপড়ি। যদি দলগুলো মুক্ত অবস্থায় থাকে তখন তাকে বলা হয় কি? মুক্ত পাপড়ি। এগুলো জাস্ট একটু সংজ্ঞাগুলো দেখা যাবে, বুঝছো? আর যে মেইন এখান থেকে টপিক সেটা হচ্ছে পুংস্তবক আর স্ত্রীস্তবক, এই দুটো এখান থেকে বেশি আছে। তো দেখো পুংস্তবক, আমরা জানি পুংস্তবকের পুংস্তবক, হ্যাঁ, পুংস্তবক, পুংস্তবক, পুংস্তবক কয়টা অংশ নিয়ে করতে হয়? তিনটা অংশ নিয়ে করতে হয়, ঠিক আছে? দুটো অংশ নিয়ে করতে হয়। একটা হচ্ছে পরাগ কি? পরাগ নালী, আর একটা কি? পরাগ ধানী বা অ্যান্থার। দেখি পরাগ নালী আর একটা পরাগ ধানী বা অ্যান্থার, ঠিক আছে? তো দেখো পুংস্তবক মূলত দুটো অংশ করতে হয়, আর পরাগ ধানী যেটা আছে অ্যান্থার, এর ভিতরে কি হয়? পরাগ রেণু তৈরি হয়। আমরা জানি যেহেতু ফুল যেহেতু পরাগায়নে সহায়তা করে, একটা পরাগায়নে যেহেতু একটা প্রজননে সহায়তা করে, তার মানে এখানে রেণু তৈরি হয় অবশ্যই, সেটা পরাগ রেণু হতে পারে, স্ত্রী রেণু হতে পারে, তাই তো। যেহেতু পরাগ ধানীর ভিতরে পরাগ রেণু তৈরি হয়, তার মানে পুংস্তবক একটা কি? অত্যাবশ্যক স্তবক, অত্যাবশ্যক স্তবক। মানে পুংস্তবক বা স্ত্রীস্তবকের যে কোনো যদি একটা অনুপস্থিত থাকে তাহলে সেই ফুলটা কি? আদর্শ ফুল হবে না, বুঝছো? বুঝতে পারছি? তার মানে পুংস্তবক হচ্ছে একটা অত্যাবশ্যকীয় স্তবক। আর পুংস্তবক কয়টা অংশ নিয়ে করতে হয়? দুইটা অংশ নিয়ে করতে হয়, একটা হচ্ছে পরাগ নালী আর হচ্ছে কি? পরাগ ধানী। আর একটা অংশ হচ্ছে যেটা হচ্ছে স্ত্রী স্তবক। আর পরাগ পরাগ পুংস্তবক হচ্ছে কততম স্তবক? এটা হচ্ছে তৃতীয় স্তবক। কত স্তবক? তৃতীয় স্তবক, অর্থাৎ ফুলের তৃতীয় স্তবককে বলা হয় কি? পুংস্তবক, বুঝছো? ফুলের তৃতীয় স্তবককে বলা হয় পুংস্তবক। আশা করি এটা বুঝতে পারছো। আমি পরবর্তী যেতে চাই সেটা হচ্ছে স্ত্রী স্তবক। স্ত্রী স্তবক। তো দেখো এটা একটা ফুলের অত্যাবশ্যক স্তবক, কারণ এটা কি করে? পরাগায়নে সহায়তা করে, মানে স্ত্রী রেণু তৈরি করে। দেখো আমরা এখানে ফুলের চিত্র দেখা যাচ্ছে যে মাঝখানে যে অংশগুলো থাকে, মাঝখানে যে অংশগুলো থাকে এটা একটা ডিম্বক, তাই না? এটা একটা ডিম্বক বা ডিম্বাশয়। এর ভিতরে কি? ডিম্বক থাকে, ডিম্বকের ভিতরে ডিম্বাণু তৈরি হয়, যা আমাদের কি করে? পরাগায়নে সহায়তা করে, তাই তো। তাহলে দেখো মাঝখানে যে অংশগুলো দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ডিম্বাশয়, ডিম্বাশয়। মাঝখানে যে অংশটা সেটা হচ্ছে ডিম্বাশয়। আর এখানে যে নালীর মতো অংশ দেখতে পাচ্ছ ডিম্বাশয়ের উপরে, সেটা হচ্ছে কি? ডিম্বনালী বা গর্ভনালী বলতে পারো, ডিম্বনালী বা গর্ভনালী। আর উপরে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে কি? গর্ভমুণ্ড বা এটা গর্ভাশয় বলতে পারো। এটা গর্ভাশয়, দেখো গর্ভাশয় ভালো হবে, গর্ভাশয়। এটা গর্ভমুণ্ড, এটা ডিম্বনালী, গর্ভাশয়, গর্ভদণ্ড। তো দেখো আমাদের ডিম্বাশয় মানে যেটা আমাদের স্ত্রী স্তবক, সেটা মিলে তিনটাই অংশ নিয়ে করতে হয়। একটা হচ্ছে কি? গর্ভাশয়, যে নালীর মতো অংশ থাকে সেটা হচ্ছে কি? গর্ভদণ্ড। আর যে মানে গর্ভদণ্ডের উপরে যে অংশটুকু থাকে সেটা হচ্ছে গর্ভমুণ্ড। এই গর্ভমুণ্ডটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এখানে কি করে? পরাগরেণু এসে ওখানে উপরে পড়ে, যার মাধ্যমে আমাদের কি হয়? পরাগায়ন হয়ে থাকে, ঠিক আছে? তো এই তিনটা অংশ নিয়ে আমাদের মেইনলি কি করতে হয়? স্ত্রী স্তবক, বুঝছো? আর আমরা স্ত্রী স্তবকের ভূমিকা তোমরা জানি যে স্ত্রী স্তবকের ভিতরে স্ত্রী রেণু উৎপন্ন হয়, যা আমাদের কি করে? পরাগায়ন করতে সহায়তা করে। তাই এটাকে কি বলা হয়? অত্যাবশ্যকীয় স্তবক বলা হয়। তো মেইনলি ফুলের গঠন, আদর্শ ফুলের গঠনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা 3 স্টার দিয়ে রাখো, কারণ এটা তোমাদের যদি সৃজনশীল আসে, এই অর্থে যদি সৃজনশীল আসে তাহলে ফার্স্ট টপিকটা এটাই থাকবে। কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন এইভাবে আসবে যে একটা আদর্শ ফুলের গঠন চিত্র সহ বর্ণনা করো। মানে একটা ধরো এখানে চিত্র দেওয়া থাকবে, টলমণ্ডলে এখানে ধরো সাপোজ এ দেওয়া থাকলো, এসি স্তবকের এখানে বি দেওয়া থাকলো, পুংস্তবকের এখানে সি দেওয়া থাকলো। তো তোমাদের বলতে পারে যে উদ্দীপকের চিত্র দেখে বি অংশটি গঠন সহ বর্ণনা করো বা চিত্র সহ বর্ণনা করো, পরাগায়নের ক্ষেত্রে কিভাবে ভূমিকা পালন করে এটা বর্ণনা করো। তো আদর্শ ফুলের গঠন থেকে এভাবে তোমার কি সিকিউটা আসবে, বুঝছো? সিকিউশন একটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে ফুলের গঠন। দেখি তো অবশ্যই ফুলের গঠনটা অবশ্যই পড়ে যাবে, কারণ এটা ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। আমাদের মানবিক ক্লাস হবে, হ্যাঁ মানবিকের ক্লাস হবে, বাট এখন যেহেতু তোমাদের ধারাবাহিক একটা টেস্ট পরীক্ষা হচ্ছে, তো সেই অনুযায়ী মানে পরবর্তী পরীক্ষার আগের দিন ওই ক্লাসটাই ডিভোট হচ্ছে, হ্যাঁ, যাতে তোমরা ক্লাসটা ভালো করতে পারো।
ঠিক আছে। মোহাম্মদ ইশরাক সরকার, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, বাট একটু অসুস্থ, তারপরে তোমাদের ক্লাসটা নেওয়া হচ্ছে কারণ তোমার যেহেতু পরীক্ষা একটু ভালো করতে হবে। হ্যাঁ, তো পরবর্তী টপিকে চলে যায়, হ্যাঁ, কারণ সময় খুবই কম। পরবর্তী টপিকে গেলাম, যেহেতু আমরা একটা সিকিউ সলভ করবো এখান থেকে, তো একটু আগাতে হবে সামনের দিকে। তো দেখো, ফুলে গঠন করলাম, ফুলে গঠনের পরে এই অধ্যায় থেকে যে মেইন টপিকটা আসে সেটা হচ্ছে কি ভাইয়া, পরাগায়ন। পরাগায়ন, এটা 5 স্টার দাও, কারণ তোমরা যদি প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখো, হ্যাঁ, বোর্ডের কোশ্চেনগুলো দেখো বা ক্যাডেট কলেজের কোশ্চেনগুলো তোমরা দেখো, তাহলে দেখো পরাগায়ন থেকে কোশ্চেন মাস্ট আসে, হয় গ নাম্বার না গ নাম্বার কোশ্চেন আসবে এখান থেকে, হ্যাঁ, এটা মাস্ট, এটা ইম্পর্টেন্ট, মানে প্রচুর ইম্পর্টেন্ট। দেখো কিভাবে আসবে, আমরা পরাগায়ন জানি কয় ধরনের। পরাগায়ন কি? পরাগায়ন হচ্ছে পরাগরেণুর স্থানান্তর। পরাগরেণুর স্থানান্তর সেটা হতে পারে একই ফুলের ভিতর, সেটা হতে পারে কি অন্য একটা ফুলের ভিতর, তাই না? পরাগায়ন কয় প্রকার? মেইনলি কয় প্রকার? 2 প্রকার, তাই না? একটা হচ্ছে কি পরাগায়ন, তাই না? আরটা কি পর পরাগায়ন। তো পরাগায়ন মেইনলি 2 প্রকার, একটা হচ্ছে স্বপরাগায়ন, একটা হচ্ছে কি পরপরাগায়ন। স্বপরাগায়ন কি ভাইয়া, যে কোন একটা উদ্ভিদের যদি কোন একটা উদ্ভিদ যদি পরাগরেণু ওই উদ্ভিদের গর্ভাশয় থেকে ওই উদ্ভিদেরই কোন একটা গর্ভাশয়ে পরাগরেণু স্থানান্তরকে কি বলা হয়? স্বপরাগায়ন। অর্থাৎ একই উদ্ভিদের ভিতর পরাগরেণু স্থানান্তরকে কি বলে? স্বপরাগায়ন বলে। আর পরপরাগায়ন কি? দুটো ভিন্ন উদ্ভিদের ভিতর মানে পরাগরেণু স্থানান্তর, দুটো ভিন্ন উদ্ভিদের মধ্যে পরাগরেণু স্থানান্তরকে কি বলা হয়? পরপরাগায়ন বলা হয়। ঠিক আছে। এখন তোমাদের এখান থেকে যে কোশ্চেনটা হয় সৃজনশীলে, সেটা হচ্ছে ধরো একটা তোমাদের এরকম একটা চিত্র দিল, একটা গাছের চিত্র দিল, ঠিক আছে, এখানে আরেকটা গাছের চিত্র দিল, নমুনা প্রশ্ন জাস্ট বোঝার জন্য, হ্যাঁ। ধরো এখানে একটা পোকা দিল, কারণ পরাগরেণু স্থানান্তর কিভাবে হবে? একটা পোকার মাধ্যমে তো হয়, একটা গাছের ভিতর হতে পারে, সেটা দুটা গাছের ভিতর হতে পারে, তাই না? তো এখানে ধরো একটা মাছি দিল, মাছি তো আগাতে পারি না, তারপর আগে দিই একটু, এটা কি মাছি হয়েছে রিয়াদ? না, যাই হোক, দেখো এটা ধরো একটা সাপোজ মাছি, হ্যাঁ, ধরো এটা সাপোজ একটা মাছি। এখন এই পুরো মানে ধরো এই ফুলের ভিতর পড়ছে, এই গাছের ভিতর পড়ছে, তো দেখো এই মাছিটা এখান থেকে উড়ে এখানে এসে পড়লো, মানে এই গাছেটি পড়লো। আবার এই মাছিটা এখান থেকে উড়ে ধরো সাপোজ এই গাছেতে পড়লো। তো দেখো তোমাদের প্রশ্ন এইভাবে আসতে পারে গ নম্বরে, গ নম্বরে এইভাবে আসতে পারে, উদ্দীপকে ধরো এটা এ দেওয়া থাকলো, এটা বি দেওয়া থাকলো, উদ্দীপকের যে পরাগায়নটি মানে উদ্দীপকের এ ও বি এর মধ্যে, এ ও বি এর মধ্যে কোনটি পরাগায়নে বা কোন পরাগায়নে পরাগ রেণুর অপচয় কম হবে? আবার ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো। সাপোজ ধরো এরকম দিল যে দুটো পরাগায়ন আছে, দুটো পরাগায়নের মধ্যে কোনটা ক্ষেত্রে পরাগায়নের অপচয় কম হবে বা কোনটা উত্তম, তাই না? এরকম তোমাদের কোশ্চেন আসতে পারে। তো দেখো সৃজনশীল তো বুঝলাম, আমি অ্যান্সার দেবো বই, দেখো তো দেখো যদি স্বপরাগায়ন হয় বা বা পার্থক্য আসতে পারে, মানে স্বপরাগায়ন পরপরাগায়নের মধ্যে পার্থক্য আসতে পারে। তো দেখো তার সিম্পল, একটা বক্স করলাম, এখানে স্বপরাগায়ন, এখানে কি পরাগায়ন। তো দেখো স্বপরাগায়ন আর পরপরাগায়নের পার্থক্য যদি আমরা করি, তাহলে কি দেখো, যদি স্বপরাগায়ন মানে একই গাছের ভিতর পরাগায়ন স্থানান্তর হচ্ছে, যদি একই গাছের ভিতর পরাগায়ন স্থানান্তর হয়, তাহলে দেখো তো ভাইয়া এদের ক্ষেত্রে কি চারিত্রিক বিশুদ্ধতা বেশি থাকবে না? কারণ তো এটা তো উড়ে অন্য জায়গায় যাচ্ছে না, নিজের গাছের ভিতরে থাকতেছে, তার মানে কি এখানে চারিত্রিক বিশুদ্ধতাটা বেশি থাকবে, ঠিক আছে? তো এখানে লিখবা চারিত্রিক বিশুদ্ধতা বেশি, কি চারিত্রিক বিশুদ্ধতা বেশি থাকবে। এখানে লিখবা কি কম, চারিত্রিক বিশুদ্ধতা কম, কারণ পরপরাগণের ক্ষেত্রে এক গাছ থেকে উড়ে অন্য গাছে যাচ্ছে, তাহলে এখানে চারিত্রিক বিশুদ্ধতা অবভিয়াসলি কম হবে। তৃতীয়ত দেখো যদি একটা পরাগরেণু এক গাছ থেকে অন্য গাছে যায়, তখন কি হবে? অভিযোজন ক্ষমতাটা ওর বেশি হবে, কারণ যেহেতু বেশি অভিযোজন ক্ষমতা কম, এটা কি অভিযোজন ক্ষমতা কি বেশি, তাই তো? পরপরাগণের ক্ষেত্রে কি হবে? অভিযোজন ক্ষমতা বেশি হবে। দেখো যদি পরপরাগণের ক্ষেত্রে অভিযোজন ক্ষমতা বেশি থাকে, তাহলে এখানে কি হবে, মানে যে নতুন জীবটা হবে তার ক্ষেত্রে কি মানে নতুন একটা ভেরিয়েশন আসবে, মানে প্রকরণ, তাহলে কি হবে? প্রকরণ বেশি হবে, মানে কি হবে? প্রকরণ বেশি
তাহলে এখানে কি হবে, প্রকরণ কম, ঠিক আছে। আরেকটা পয়েন্ট দিতে পারি আমরা এইভাবে, ধরো 4 নম্বরে দিলাম, যখন পরপরাগণ হবে তখন দেখবা যেহেতু দুটো ভিন্ন উদ্ভিদের ভিতরে হবে, তাহলে এখানে কি হবে, বৈচিত্র্য বেশি হবে। আমাদের যদি একটা নির্দিষ্ট উদ্ভিদের ভিতরে হয়, তাহলে দেখবা যে মানে যেহেতু প্রকরণ কম হচ্ছে, মানে প্রকরণ যেহেতু কম হচ্ছে, তাহলে বৈচিত্র্য তো আসবেই না, মানে একই উদ্ভিদের ভিতরে বৈচিত্র্য আসবে না। যদি ভিন্ন উদ্ভিদ হয় সেক্ষেত্রে বৈচিত্র্য বেশি হবে। তাহলে এখানে আমরা দেখতে পারি যে জিনগত বৈচিত্র্য কি হবে, বেশি হবে, ঠিক আছে, বেশি হবে। আর এখানে কি হবে, কম হবে। তাহলে আমরা একটা জিনিস দেখলাম, স্বপরাগণের ক্ষেত্রে শুধুমাত্র বিশুদ্ধতা যে আছে, বিশুদ্ধতা, চারিত্রিক বিশুদ্ধতা বেশি হবে, আর বাকি সব কম, ঠিক আছে। চারিত্রিক বিশুদ্ধতা বেশি হবে, আর বাকি যেগুলো আছে যেমন ধরো সেটা অভিযোজন ক্ষমতা, প্রকরণ, বৈচিত্র্য, সব কিছু কি হবে, কম হবে। তাহলে এটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরাগানটা একটু পড়ে যাবে, ঠিক আছে। কারণ এখান থেকে তোমাদের সিকিউ আসবে, যদি তোমরা কোশ্চেনগুলো দেখো দেখো যেখানে পরাগান থেকে অনেক অনেক কোশ্চেন আসছে, ঠিক আছে, পড়ে যাবে। পরবর্তী টপিকে গেলাম, হ্যাঁ, পরবর্তী টপিকে গেলাম। তোমরা একটা আমাকে জানাও তো, এটা এমসিকিউ দিই, হ্যাঁ, এমসিকিউ একটা অ্যান্সার করো তো। উদ্ভিদের প্রধান প্রজনন অঙ্গ কোনটি? উদ্ভিদের প্রধান প্রজনন অঙ্গের নাম কি? এটা একটু এমসিকিউ অ্যান্সার, কমেন্টে দাও তো, যে উদ্ভিদের প্রধান প্রজনন অঙ্গের নাম কি। আমি সিকিউ সলভ করবো, হ্যাঁ। তোমরা একটু কমেন্টে জানাও উদ্ভিদের প্রধান প্রজনন অঙ্গের নাম কি, কমেন্টে জানাও। আমাদের কেমিস্ট্রি আমাদের হয়ে গেছে, আচ্ছা সমস্যা নেই। তোমাদের যেহেতু বায়োলজি এক্সাম অনেকের আছে, আজকে আমাদের কমেন্টে বলছো, যেহেতু গ্রুপে বলছো, তো বায়োলজি এক্সামটা জন্য পড়াচ্ছি, তোমার অবশ্যই ইনশাআল্লাহ ভালো কিছু হবে। দেখো তোমরা এখন সিকিউ সলভ করবো। সিকিউ সলভ করলে এখান থেকে মেইন টপিকগুলো তোমাদের হয়ে যাবে, হ্যাঁ। তো দেখো এখান থেকে আর কি কোশ্চেন আসতে পারে ভাইয়া, গুরুত্বপূর্ণ যেটা কোশ্চেন সেটা হচ্ছে, আমরা কিছু নাকি পুংস্তবক স্ত্রীস্তবক করলাম, তো ওখান থেকে যে কোশ্চেনগুলো আসে যে পুংস্তবকতে কি তৈরি হয়, পুং রেণু তৈরি হয়, স্ত্রীস্তবকতে কি তৈরি হয়, স্ত্রী রেণু তৈরি হয়, তাই না। তো পুং রেণু আর স্ত্রী রেণু, অর্থাৎ পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট কিভাবে উৎপত্তি, মানে উৎপত্তিটা কিভাবে হয়, এটা তোমাদের শিখো আসে, হ্যাঁ। পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের উৎপত্তি, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট দাও, হ্যাঁ, 3 স্টার দাও, কারণ এখান থেকে তোমাদের কোশ্চেনটা আসে অনেকটা। কারণ দেখো আমি যদি এখান থেকে পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেটের উৎপত্তি করি, সিকিউ করি একই, কারণ এখান থেকে সিকিউ করলে আমাদের দুটো হয়ে যাবে, ঠিক আছে। পুং গ্যামেটের চেয়ে স্ত্রী গ্যামেটটা বেশি গুরুত্ব দিবা, কারণ স্ত্রী গ্যামেটের পরীক্ষায় মেইনলি আসে। তো দেখো এখানে আমি তোমার একটা সৃজনশীল দিয়েছি, সৃজনশীলে গ নাম্বারে দেওয়া আছে যে উদ্দীপকের চিত্র এতে এর গঠন চিত্র সহ বর্ণনা করো। তাহলে ফার্স্ট অফ অল তোমাদের এই সৃজনশীলটা অ্যান্সার করার ক্ষেত্রে প্রথম লাইনে যেটা লিখতে হবে, এটাকে আইডেন্টিফাই করতে হবে, চিত্র এটা আসলে কি, এটা আইডেন্টিফাই করতে হবে। তো দেখো এখানে একটা গর্ভযন্ত্র আঁকাইছি, হ্যাঁ, গর্ভযন্ত্র আঁকাইছি। তো এখানে গর্ভযন্ত্র, এটা মেইনলি একটা গর্ভযন্ত্র চিত্র, এটা হচ্ছে গর্ভযন্ত্র। এই গর্ভযন্ত্রটি গঠন সহ বর্ণনা করতে হবে। তাহলে আমরা যদি গর্ভযন্ত্রের গঠন সহ বর্ণনা করি, তাহলে এর ভিতরে কি হয়, ডিম্বাণু তৈরি হয়, তাহলে ডিম্বাণুর উৎপত্তিটাও কিন্তু হয়ে যাবে, তাই না। দেখো এটা আমরা অ্যান্সারটা সলিউশন করবো এবারে। ফার্স্ট অফ অল তোমাদের একটা কথা জানো হয়তো যে প্রত্যেকটা কোষ একটা মাতৃকোষ থাকে, তাই না। উদ্ভিদের ক্ষেত্রে একটা মাতৃকোষ আছে, তাই তো। তো মাতৃকোষ প্রথমে একটা আমরা রাখাতে হবে, মাতৃকোষ। তো সাপোজ এখানে একটা মাতৃকোষ আঁকালাম, তোমরা এটা একটা মাতৃকোষ, মাতৃকোষটা প্রথমে কি হবে, মাতৃকোষটা প্রথমে বিভাজিত হবে, হ্যাঁ। মাতৃকোষটা প্রথমে বিভাজিত হবে, বিভাজিত হয়ে 4টি কোষ তৈরি হবে, মিয়োসিস বিভাজন হবে, হ্যাঁ। একটা মাতৃকোষ যখন মিয়োসিস বিভাজন হয় তখন কয়টা কোষ তৈরি হয়, 4টা কোষ তৈরি হয়, 4টা কোষ তৈরি হয়, ঠিক আছে। তো এর ভিতরে তোমার 4টা কোষ দিয়ে নিবা, 1টা 2টা 3টা 4টা, 4টা কোষ দিয়ে নিলাম, ঠিক আছে। ধরো এটা এ, এটা বি, তারপরে আরো দিলাম, আচ্ছা এই ভিতরে দিয়ে দিই। তো দেখো প্রথম মাতৃকোষ মেসি বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে 4টি কোষ তৈরি করবে, যেখানে সর্বনিম্ন কোষটা ব্যতীত উপরে যে 3টা কোষ থাকবে 3টা কোষে মৃত, মানে মারা যাবে, বুঝছো। মানে মেসি বিভাজনের 4টা কোষের ভিতর এর নিচের কোষটা বাদে বাকি 3টা কোষটা মারা যাবে,
তার পরবর্তী ভাগে যেটা হবে সেটা হচ্ছে এই একটা কোষটা মানে দুটা মেরু দিকে চলে যাবে, মানে প্রথমে এই একটা কোষটা নিউক্লিয়াসটা বিভাজিত হবে, বিভাজিত হয়ে দুটা কোষ তৈরি করবে, ওই দুটা কোষ দুটা মেরুর দিকে যাবে, ঠিক আছে, দুইটা মেরুর দিকে যাবে। তাহলে মেয়োসিস বিভাজনে যে কোষটা থাকলো, জীবিত থাকলো, সেই কোষটা প্রথমে নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে দুই মেরুতে যে কোষটা থাকবে সেই কোষটা মাইটোসিস বিভাজন হবে দুইবার। মাইটোসিস বিভাজন হবে কয়বার? দুইবার। এই কোষটা মাইটোসিস বিভাজন হবে দুইবার, এই কোষটা মাইটোসিস বিভাজন হবে দুইবার। তাহলে একবার মাইটোসিস বিভাজন হলে একটা কোষ থেকে দুটা কোষ হয়, তাহলে দুইবার যদি মাইটোসিস বিভাজন হয় তাহলে কি হবে? একটা কোষ থেকে চারটি কোষ তৈরি হবে, ঠিক আছে। তো এখানে তোমরা জাস্ট চারটা কোষ দিয়ে দেবা প্রতি মেরুতে, একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা। তোমাদের একটু ডিটেইলস পড়াচ্ছি যাতে তোমাদের ওই স্ত্রী গ্যামেটোফাইট উৎপত্তিটা যাতে হয়ে যায়। হ্যাঁ, তো দেখো দুই মেরুতে অবস্থানকৃত দুটা কোষ থেকে দুইবার মাইটোসিস বিভাজনের মাধ্যমে চারটি করে টোটাল 8টি কোষ তৈরি হলো, ঠিক আছে। তারপরের ধাপে যেটা হবে, এই চারটি কোষের ভিতর থেকে দুই মেরুতে অবস্থানকৃত চারটি কোষের ভিতর থেকে একটা কোষ কেন্দ্রে চলে আসবে, ঠিক আছে, কেন্দ্রে চলে আসবে। তো একটা কোষ একটা একটা দুটা কোষ কেন্দ্রে নিয়ে নিলাম, আর থাকলো কয়টা? তিনটা কোষ। তিনটা কোষ এখানে আঁকে দাও। সিম্পলি আঁকে দিলাম। ফার্স্ট এখানে মাঝখানে একটা দিয়ে দিলাম, এখানে মাঝখানে একটা। তো দেখো প্রথমে একটা মাতৃকোষ মিয়োসিস বিভাজনের মাধ্যমে চারটি কোষ তৈরি হলো। চারটি কোষের ভিতরে সর্বনিম্ন কোষটা ব্যতীত বাকি তিনটা কোষ কি হয়? মারা যায়। এই বাকি যে কোষটা জীবিত থাকে সেই কোষটা কি হয়? নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে দুই মেরুতে চলে যায়। মেরুতে থাকা অবস্থায় দুটা কোষ পরপর দুইবার মাইটোসিস বিভাজনের মাধ্যমে চারটি করে টোটাল 8টা কোষ তৈরি করে। এই 8টা কোষের ভিতরে যে কোনো দুই মেরু থেকে একটি করে কোষ কেন্দ্রে চলে আসবে এবং কেন্দ্রে তৈরি করবে কি? শস্য গৌণ নিউক্লিয়াস তৈরি করবে। কি তৈরি করবে? গৌণ নিউক্লিয়াস তৈরি করবে, ঠিক আছে। আর এখানে যে তোমার ডিম্বক গ্রন্থের দিকে যে তিনটা কোষ থাকবে, তিনটা কোষের ভিতরে যে মাঝের কোষ থাকে তাকে বলা হয় কি? ডিম বা নু। আর সাইডে যে দুটা কোষ থাকে, সাইডে যে দুটা কোষ থাকে অর্থাৎ ডিম বানুর পাশে দুটা কোষ থাকে, সেই দুটা কোষকে কি বলা হয়? সহকারী কোষ। সহকারী কোষ। তোমরা যদি এখানে চিত্র আঁকা একটু ডিটেইলস বর্ণনা করে দিতে পারো তাহলে তোমাদের এই সৃজনশীলের ফুল নাম্বার। কিন্তু চিত্রটা বুঝতে হবে। আর দেখো তোমার ডিম্বক গ্রন্থ, ধরো এটা কি? একটা ডিম্বক থাকবে এরকম, তাই তো। ডিম্বক গ্রন্থের বিপরীত সাইডে মানে ঠিক বিপরীত সাইডে যে তিনটা কোষ থাকবে সেই তিনটা কোষ কি বলা হয়? সেই তিনটা কোষকে বলা হয় প্রতিপাদ কোষ। কি কোষ? প্রতিপাদ কোষ বা অ্যান্টিপোডাল সেল, ঠিক আছে। তো দেখো ডিম্বাণু, সহকারী কোষ, প্রতিপাদ কোষ এবং গৌণ নিউক্লিয়াস, এই কয়টা জিনিস মিলে কি করে গঠন করে? ডিম্বক যন্ত্র গঠন করে বা গর্ভযন্ত্র গঠন করে, ঠিক আছে। তো তোমাদের এখানে এটাই বলছে যে উদ্দীপকের এর গঠন চিত্রসহ বর্ণনা করো। মেইনলি এটাই বর্ণনা করতে বলছে। আমি এতটুকু কেন দেখালাম? কারণ তোমাদের যাতে ডিম্বাণু তৈরি প্রসেসটা বুঝতে পারো, মানে স্ত্রী গ্যামেটোফাইটের যে উৎপত্তি, স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তিটা যাতে তোমরা লিখতে পারো, ওই জন্য পুরোটা দেখালাম। হ্যাঁ, আর এটার অ্যান্সার করার ক্ষেত্রে তোমরা কি বলবা? দেখো প্রথমে একটা মাতৃকোষ বিভাজিত হয়ে দুটা কোষ তৈরি করবে, সেম ওইভাবে বর্ণনা দিবা। দুটা কোষ তৈরি করবে, তারপর দুটা কোষের ভিতরে তিনটা কোষ উপরে থাকবে, সেই তিনটা কোষ মৃত, একটা কোষ থাকবে জীবিত। ওই একটা কোষটা আবার দুইভাবে বিভক্ত হবে, নিউক্লিয়াস বিভক্ত দুটা মেরুতে যাবে। দুই মেরুতে থাকা দুটা নিউক্লিয়াস আবার কি হবে? চারটা করে 8টা নিউক্লিয়াস তৈরি করবে এবং এই দুই মেরুতে থাকা 8টা নিউক্লিয়াস 8টা কোষ থেকে একটা করে কোষ মাঝখানে আসবে। মাঝখানে আসে দুটা মিলিত হয়ে কি গঠন করে? গৌণ নিউক্লিয়াস গঠন করে, আর নিচে দিকে যে কোষটা থাকে সেটা কি? সহকারী কোষ। দুটা ডিম্বাণুর দুই পাশে যে কোষ থাকে তাকে কি বলা হয়? সহকারী কোষ। আর যে বড় কোষ থাকে, আকারে একটু বড় থাকে, তাকে কি বলা হয়? ডিম্বাণু, ঠিক আছে। আর এই তিনটাকে মানে ডিম্বাণু আর সহকারী কোষ, এই তিনটাকে একত্রে কি বলা হয় বলতো? ডিম্বক যন্ত্র। ডিম্বক যন্ত্র বা ইংরেজিতে বলে তোমাদের সেল অ্যাপারেটাস। হ্যাঁ, সেল অ্যাপারেটাস। তো দেখো ডিম্বক যন্ত্র বা সেল অ্যাপারেটাস অর্থাৎ সহকারী কোষ এবং ডিম্বাণু এদেরকে একত্রে বলা হয় ডিম্বক যন্ত্র বা সেল অ্যাপারেটাস। ডিম্বক যন্ত্রের ঠিক বিপরীত পাশে যে কোষটা থাকে তিনটা, সেই তিনটা কোষকে বলা হয় প্রতিপাদ কোষ বা অ্যান্টিপোডাল সেল। লাস্ট টাইমে বলবা এভাবে যে প্রতিপাদ কোষ গৌণ নিউক্লিয়াস বা শস্য কোষ, ঠিক আছে। সরি, গৌণ নিউক্লিয়াস বা সেকেন্ডারি সেল, গৌণ নিউক্লিয়াস বা সেকেন্ডারি সেল গঠন করে। তাহলে প্রতিপাদ কোষ, গৌণ নিউক্লিয়াস, সহকারী কোষ এবং ডিম্বাণু, এই চারটা সমন্বয়ে যে যন্ত্র গঠিত হয়, যে যন্ত্র গঠিত হয় তাকে কি বলা হয়? ডিম্বক যন্ত্র। হ্যাঁ, এটা কি? গর্ভযন্ত্র। গর্ভযন্ত্র, ঠিক আছে। এটাই তোমার হচ্ছে গ নম্বরের অ্যান্সার।
তা সেভাবে একটু বর্ণনা করে দিবা, তাহলে তোমার ফুল আনসার দিয়ে দেবে। হ্যাঁ, তো আশা করি বুঝতে পারছো। এই নেহাল কি অবস্থা? ভাইয়া এখানে মানুষের ডিম বানানো তো পড়াচ্ছি না ভাই, এখানে উদ্ভিদের কাহিনী পড়াচ্ছি, বুঝছো? তোমাদের তো মানুষের ডিম বানানো তো এখানে দরকার নাই এসেছি। আফরোজা ইসলাম স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, বাট একটু অসুস্থ। হ্যাঁ, তারপরে তোমাদের ক্লাসটা নিচ্ছি। তো দেখো আমরা ঘ নাম্বার অ্যান্সারে যাবো, একটু মিশে দিলাম। হ্যাঁ, তো দেখো এখানে ঘ নাম্বারে কি বলছে, এটা দেখতে পাচ্ছ যে একটা কি পোরাক, এটা একটা পোরাক নালী, এটা কি একটা পোরাক, যেহেতু পুং, এটা হচ্ছে পুংস্তবক, টোটাল হচ্ছে পুংস্তবক, এটা হচ্ছে কি পোরাক নালী, এটা হচ্ছে কি পোরাক দণ্ড, পোরাক, সরি এটা হচ্ছে পোরাক নালী বা বা পুংদণ্ড যেটাকে বলো। আর এটা হচ্ছে কি পোরাক ধানী, পোরাক ধানী থেকে একটা গ্যামেট এখানে আসছে, তার মানে কি এটা হচ্ছে পুং গ্যামেট, যেহেতু পোরাক নালীর ভিতরে আছে তাহলে কি পোরাক নালীর ভিতরে যেহেতু থাকে তাহলে হচ্ছে এটা পুং গ্যামেট, এক্স হচ্ছে কি পুং গ্যামেট। তো প্রশ্নে বলছে যে এক্স গ্যামেটটি ওয়াই এবং জেডের মিলনের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদের জন্ম হয়। তার মানে এক্স গ্যামেট হচ্ছে পুং গ্যামেট, পুং গ্যামেটটা একটা মিলতে হয়েছে কি এক্স ওয়াই এর সাথে, একটা হচ্ছে জেডের সাথে, জেডের সাথে। তাহলে ওয়াই এর সাথে যদি মিলতে হয় আমরা এটা জানি কি, এটা হচ্ছে কি সেকেন্ডারি নিউক্লিয়াস, আমরা পড়ছি কিছুক্ষণ আগে, গৌণ নিউক্লিয়াস বাংলাতে বলি, গৌণ গৌণ নিউক্লিয়াস, গৌণ নিউক্লিয়াস। আর এটা কি ডিম্বাণু, ডিম্বাণু আমরা কিছুক্ষণ আগে বললাম এটা। আর এটা কি পুং গ্যামেট, পুং গ্যামেট। তো দেখো আমাদের বলছে যে পুং গ্যামেট যদি সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াসের সাথে মিলতে হয় এবং আরেকটা পুং গ্যামেট যদি তোমার ডিম্বাণুর সাথে মিলতে হয় তাহলে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদের জন্ম হয়। কিভাবে হয় ভাইয়া, এটা তোমরা এখন অ্যানসারে লেখো। ঠিক আছে, তো আমরা সলভ করি। দেখো যদি পুং গ্যামেট, আমরা জানি পরাগ ধানী থেকে পুং গ্যামেট উৎপন্ন হয়ে পরাগ নালীতে আসে, যেহেতু পুং গ্যামেট দুইটা, একটা পুং গ্যামেট মিলতে হবে হচ্ছে শস্য কোষের সাথে, আমরা জানি যে সরি সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে, সেকেন্ডারি নিউক্লিয়াস যেহেতু দুইটা কোষ মিলিত হয়েছে তাহলে এটা কি ভাইয়া 2n না? এটা 2n না? অবশ্যই 2n। তাহলে এখানে যদি আমাদের একটা পুং গ্যামেট মিলতে হয়, আমরা জানি পুং গ্যামেট সবসময় হ্যাপ্লয়েড থাকে, কেমন থাকে? হ্যাপ্লয়েড, অর্থাৎ n। দেখো যদি গ্যামেট এখানে গৌণ নিউক্লিয়াসের সাথে মিলতে হয় অর্থাৎ 2n এর সাথে মিলতে হয় আর একটা n মিলতে হয়, তাহলে কি গঠন করবে? শস্য কোষ গঠন করবে, শস্য কোষ গঠন করবে। তো শস্য কোষে যেটা হয়, শস্য কোষ গঠন করবে, শস্য কোষ হচ্ছে 3n। কেন? এখানে আগে থেকে 2n ছিল, আর একটা n যখন যুক্ত হবে তখন কি হবে? 3n গঠন করবে। তার মানে একটা পুং গ্যামেট একটা গৌণ নিউক্লিয়াসের সাথে মিলতে হয়ে শস্য কোষ বা 3n গঠন করে। ঠিক আছে, আর একটা পুং গ্যামেট আমাদের ডিম্বাণুর সাথে মিলতে হবে। আমরা জানি যদি পুং গ্যামেট আর একটা হচ্ছে স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু, যদি একটা শুক্রাণু আর একটা ডিম্বাণুর সাথে মিলতে হয় তখন কি হয়? অবভিয়াসলি জাইগোট হয়, মানে একটা নিষেক হয়, তাই তো? তাহলে দেখো একটা পুং গ্যামেট একটা ডিম্বাণুর সাথে মিলতে হয় কি গঠন করবে? পুং গ্যামেট প্লাস এরকম ধরো শুক্রাণু, এটা শুক্রাণু, এটা ডিম্বাণুর সাথে মিলতে হচ্ছে, ডিম্বাণুর সাথে মিলতে হয় কি গঠন করে? জাইগোট গঠন করে। ঠিক আছে, তো একটা পুং গ্যামেট একটা ডিম্বাণুর সাথে মিলতে হয় জাইগোট গঠন করে, আরটা হচ্ছে কি সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলতে হয় কি করে? শস্য কোষ গঠন করে। এখন ভাই এটা ডিটেইলস বর্ণনা করতে হবে তোমাদের, কেমন করে বর্ণনা করতে হবে। দেখো প্রথমে যখন শস্য কোষ গঠন করে, শস্য কোষের সাথে গঠন করে কি গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে শস্য কোষ গঠন করে। শস্য কোষের এখানে অর্থাৎ এই গৌণ নিউক্লিয়াসের সাথে যে কোষটা গঠন করে সেই কোষটাকে আমরা কি বলি? অ্যাপিক্যাল সেল বলি। হ্যাঁ, অ্যাপিক্যাল সেল, অর্থাৎ এখানে শস্য কোষের সাথে অ্যাপিক্যাল সেল গঠন করে, অ্যাপিক্যাল সেল গঠন করে, অ্যাপিক্যাল কোষ গঠন করে। আর ডিম্বক রন্ধ্রের দিকে যে কোষ থাকে ডিম্বাণু, সেখানে যখন শুক্রাণু মিলতে হবে সেখানে একটা কোষ গঠন করবে, তার নাম হচ্ছে ভিত্তি কোষ। কি গঠন করবে? এখানে একটা কোষ গঠন করবে, সেটা কি? ভিত্তি কোষ। তো ভাই দেখো গৌণ নিউক্লিয়াসের সাথে যে কোষটা গঠন করবে সেটা হচ্ছে অ্যাপিক্যাল কোষ, আর ডিম্বাণুর সাথে মিলিত হয়ে যে কোষটা গঠন করবে সেটা হচ্ছে ভিত্তি কোষ। এখন অ্যাপিক্যাল কোষ আর ভিত্তি কোষের কাজটা কি? অ্যাপিক্যাল কোষ পরবর্তীতে যেহেতু বিভাজন হচ্ছে এখানে মূলত অনুবস্তু বিভাজন হয়, ট্রান্সভার্স বিভাজন হয়। তো অনুবস্তু বিভাজন হয়ে আমাদের অ্যাপিক্যাল কোষ একটা বীজ গঠন করবে, মানে গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে যে শস্য কোষ গঠন করে, শস্য কোষের সাথে যে অ্যাপিক্যাল কোষ তৈরি হয় সেই অ্যাপিক্যাল কোষটা আবার বারবার বিভাজিত হওয়ার মাধ্যমে কি গঠন করে? বীজ গঠন করে। বীজ অ্যাপিক্যাল কোষ পরবর্তীতে কিসে রূপান্তরিত হয়? বীজে রূপান্তরিত হয়। ঠিক আছে, আর তোমাদের যে ভিত্তি কোষটা থাকলো, ভিত্তি কোষটা পরবর্তীতে কি করে? ডিম্বক শুধুমাত্র বীজ গঠন করতে হবে না, একটা পূর্ণাঙ্গ উদ্ভিদের জন্য আরো অন্যান্য গঠন করতে হবে, অন্যান্য অংশ, যেমন সেটা হতে পারে ভ্রূণ মূল, ভ্রূণ কাণ্ড, ডিম্বক রন্ধ্র আছে, ভ্রূণ মূল, ভ্রূণ কাণ্ড গঠন করতে হবে। তো বাকি কাজগুলো করে হচ্ছে ভিত্তি কোষ, এটা কি করে? ভ্রূণ মূল গঠন করে, ভ্রূণ মূল,
তারপর হচ্ছে ভ্রূণকাণ্ড, ভ্রূণ কাণ্ড এগুলো গঠন করে, বুঝছো? তো তোমরা এবার বর্ণনা দিবা যে প্রথমে একটা শুক্রাণু বর্ণালীর সাথে মিলিত হয়ে শস্যকোষ গঠন করে এবং সাথে অ্যাপিকাল সেল গঠন করে। অ্যাপিকাল সেল পরবর্তীতে বারবার বিভাজনের মাধ্যমে অনুপ্রস্থ বিভাজনের মাধ্যমে পরবর্তীতে বীজ গঠন করে এবং ডিম্ব গ্রন্থের দিকে যে কোষটা থাকে সেটা ডিম্বাণু, তার সাথে শুক্রাণু দিয়ে দিবা, তাহলে তোমাদের অ্যান্সারটা হয়ে গেল। একদম ইজি না? একদম ইজি। তো এটা হচ্ছে তোমাদের মেইন টপিক এই অধ্যায় থেকে। যদি তুমি কোশ্চিন ব্যাংক দেখো, ঠিক আছে, তো ওখানে বারবার এটাই প্রশ্ন আসছে যে হয় পুং গ্যামেটের উৎপত্তি বলো, স্ত্রী গ্যামেটের উৎপত্তি বলো, মানে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি বলো। তো স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি তোমাদের দেখাই দিলাম, সাথে তোমার ডিম্ব যে যন্ত্র আছে, গর্ভযন্ত্রের পুরো ডিটেইলস তোমাদের একটু পড়ালাম। হয় তোমাদের কি ডিম্বাণুর উৎপত্তি আসবে, নাহলে গর্ভযন্ত্রের এই গঠন সহ বর্ণনা আসবে। তো গর্ভযন্ত্রের গঠন সহ বর্ণনা দেখালাম কিভাবে একটা মানে শুক্রাণু কিভাবে তোমাদের শোষক তৈরি করে, কিভাবে তোমাদের ডিম সাথে তৈরি করে, ভিত্তিকোষ তৈরি করে, এবং কিভাবে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করে, সবকিছু তোমাদের ফুলের গঠন চিত্র সহ বর্ণনা, এটা পড়ে যাবা, ঠিক আছে। 2 নম্বর পরাগায়ন। তো আমার যেটা মনে হচ্ছে ভাই তোমাদের পরাগায়ন দিবে, ঠিক আছে, এটা এটা 5 স্টার দিবে এটা, কারণ অধিকাংশ ক্যাডেট কলেজ বোর্ড পরীক্ষায় পরাগায়ন থেকে আসছে, পরাগায়ন দিবে, বুঝছো? এখানে এই পরাগায়নের দুটো ভাগ আছে, স্বপরাগায়ন, পরপরাগায়ন, জাস্ট পার্থক্য করে যাবে। আর হচ্ছে কোনটাই মানে অধিক উত্তম, অবশ্যই পরপরাগায়ন উত্তম, কারণ পরপরাগায়নের ক্ষেত্রে কি হয়, ফুল অন্য একটা উদ্ভিদে যাবে এবং বৈচিত্র্য আসবে, ঠিক আছে। তো এটা একটু পড়ে যাবা, পরাগায়নটা বেশি বেশি ইম্পর্টেন্ট এটা। আশা করি বুঝতে পারতেছো। স্পিন্ড যন্ত্র কি আছে অন্তরায়, ভাই এখানে তুমি যে অধ্যায় বলছো সে অধ্যায় বলো, এখানে স্পিন্ড যন্ত্র ভাই কি করবা? সুন্দর, গুড জব, ধন্যবাদ ভাইয়া। তো তোমাদের আর দুটো অধ্যায় করাবো, আশা করি এই অধ্যায়টা তোমরা বুঝছো। হ্যাঁ, এই অধ্যায় এইটার বাইরে আর কোনো সৃজনশীল আসবে না। তো আমরা পরবর্তী অধ্যায়ে যাব, আশা করি এই অধ্যায়টা তোমরা বুঝতে পারছো ইনশাআল্লাহ। তো দেখো, আর অনুধাবনমূলক প্রশ্ন ছিল যেগুলো করবা, হ্যাঁ, অনুধাবনমূলক প্রশ্ন ছিল যেগুলো পড়বা সেটা হচ্ছে তোমার ধরো সাপোজ এরকম আসতে পারে, জবাকে কেন উভলিঙ্গ ফুল বলা হয়, ঠিক আছে, লাবণাকে কেন একলিঙ্গ ফুল বলা হয়। তোমরা বলবা যে যখন যে অত্যাবশ্যকীয় দুটো স্তবক, অর্থাৎ পুং স্তবক এবং স্ত্রী স্তবকের যেখানে একটা থাকে আর একটা অনুপস্থিত থাকে, যার ফলে এটাকে কি একলিঙ্গ ফুল বলা হয়। এগুলো বর্ণনা দিয়ে দেবে, জাস্ট হয়ে গেল। কিন্তু বেসিক প্রশ্ন ছাড়া কিছু আসবে না। তো দেখো পরবর্তী অধ্যায় যেটা, সেটা হচ্ছে বংশগতি ও বিবর্তন। হ্যাঁ, বংশগতি ও বিবর্তন। আমি এই অধ্যায় করে তোমাদের একটা ডিটেলস ক্লাস নিয়েছিলাম, হ্যাঁ। তো আশা করি তোমরা এটা বুঝছো, বাট এখন যেটা করাবো সেটা শুধুমাত্র সিকিউ সলভিং, ঠিক আছে, কোথায় কোথায় সিকিউ হয় সেটা। তো দেখো বংশগতি তোমরা জানি যে যে পিতামাতার বৈশিষ্ট্য সঞ্চারিত হয় তাকে বলা হয় কি বংশগতি। বংশগতি বস্তু যেমন ডিএনএ, আরএনএ, ক্রোমোজোম, জিন, এগুলো কি বংশগতির বস্তু, কারণ এগুলো কি করে পিতামাতার বৈশিষ্ট্যগুলো সন্তানদের দেহে সঞ্চারিত করে। তাই আর আমরা বিবর্তন, বিবর্তন থেকে খুবই কম প্রশ্ন আছে তোমাদের, সেটা হচ্ছে শুধু ডারউইনের যে পার্টটুকু আছে, ডারউইনিজম কাকে বলে, তারপর ডারউইনের যে সত্যগুলো আছে, অর্থাৎ বিবর্তনের যে সত্য, যে 6টা সত্য দিয়েছে ডারউইন, সেই সত্যগুলো পড়ে যাবে বিবর্তন থেকে, বুঝছো? আর দেখো এখান থেকে যে সৃজনশীল আসবে, তোমাদের একটা নমুনা সৃজনশীল দিয়ে দিই। ধরো সাপোজ এরকম একটা ডিএনএ আঁকালাম, হ্যাঁ, একটা ডিএনএ সাপোজ, আর এখানে তোমাদের একটা দিলাম হচ্ছে ক্যাপিটাল টি, স্মল টি, এটা এ, এটা বি। সাপোজ দেখো এখানে তোমাদের গ নম্বর প্রশ্ন যেটা আসবে সেটা হচ্ছে যে ডিএনএ এর প্রতিলিপন, মানে চিত্র এ তে চিত্র এ কিভাবে প্রতিলিপিত হয় ব্যাখ্যা করো, বুঝছো? বা এইভাবে আসতে পারে চিত্র এ কে কেন সংরক্ষণশীল পদ্ধতি বলা হয় ব্যাখ্যা করো, বুঝছো? আর বি নম্বর প্রশ্ন যেটা এখান থেকে যে প্রশ্নটা হবে সেটা হচ্ছে যে উদ্দীপকের চিত্র বি হতে যে প্রমাণটি পাওয়া যায় তার সাথে মেন্ডেলের পরীক্ষার ফলাফলের সত্যতা যাচাই করো, মানে মেন্ডেলের পরীক্ষাটাই চাইবে, বুঝছো? দেখো আমরা সবাই জানি যে কিভাবে ডিএনএ প্রতিলিপিত হয়। ডিএনএ প্রতিলিপন আমরা পড়ছি যে অদর্শনশীল পদ্ধতি বলা হয়। ডিএনএ একটা ডিএনএ থেকে দুটা ডিএনএ তৈরি হওয়ার প্রক্রিয়া কি বলা হয়, ডিএনএ প্রতিলিপন বলা হয়। ডিএনএ প্রতিলিপনের ক্ষেত্রে মাতৃ ডিএনএ থেকে দুটা অপত্য ডিএনএ তৈরি হয় এবং দুটা অপত্য ডিএনএর ক্ষেত্রে পুরনো সূত্রক এবং নতুন সূত্রকে সমন্বয় করতে হয়, যার ফলে ডিএনএ প্রতিলিপনকে কি বলা হয়, অদর্শনশীল পদ্ধতি বলা হয়। জাস্ট একটু ডিটেইলসে বর্ণনা করে দিবা, তাহলে ওই ডিএনএ প্রতিলিপন হয়ে গেল, বুঝছো? আর এটা হচ্ছে মেইন টপিক, যেটা হচ্ছে যে মেন্ডেলের পরীক্ষা। ঘ নম্বর প্রশ্ন দিবে, একটা এরকম মটরশুটি দিবে, ধরো একটা লম্বা প্রকট জিন দিবে, একটা কি খাটো জিন দিবে,
কারণ যদি বলবে যে এর সাথে মেন্ডেলের সূত্রের সত্যতা যাচাই করো। তো আমি জাস্ট কিছু বোঝাই দেবো, তারপর তোমার লিখে দিয়ে আসবো। হ্যাঁ, প্রথমে কিছু বাংলা লিখবা যে এইভাবে এখানে ক্যাপিটাল টি হচ্ছে কি, এখানে ক্যাপিটাল টি হচ্ছে প্রকট জিন যা উদ্ভিদের লম্বা হওয়ার জন্য দায়ী। এখানে স্মল টি হচ্ছে কি, প্রচ্ছন্ন জিন যা উদ্ভিদের খাটো হওয়ার জন্য দায়ী। এবং তারপরে লিখবা যে নিচে মেন্ডেলের পরীক্ষার সত্যতা উদ্যোগের আলোকে যথাযথ প্রমাণ করা হলো। লিখে তোমরা এইভাবে জাস্ট প্রমাণ করবা। জাস্ট একবার দেখে দিচ্ছি যাতে তোমাদের এই ভুলটা না হয়। পিতামাতা দিবা, দিয়ে এখানে গ্যামেট দিবা, ঠিক আছে। পিতামাতা দেওয়ার পর একটা অ্যারো দিলা, অ্যারো দিয়ে ওই যে ওটা লিখবা যেটা তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে, ক্যাপিটাল টি স্মল টি লিখলা, ঠিক আছে। তবে গ্যামিট, পিতামাতা থেকে অবশ্যই গ্যামিট হবে। কেমন, এখানে যে তোমাদের জিনটা দেওয়া থাকবে ক্যাপিটাল টি স্মল টি, এটা অবশ্যই ভেঙে যাবে, অর্থাৎ মিওসিস কোষ বিভাজন হবে। কোষ বিভাজনে কি হবে, দুটো হলে তৈরি হবে, ক্যাপিটাল টি স্মল টি। হ্যাঁ, তো দেখো আমাদের গ্যামিট তৈরি হয়ে গেল। এখন আমাদের এটা কি, এখন ক্রস সেকশন করতে হবে। তো এখানে তোমাদের যে ভুলটা হয়, ক্রস সেকশনের ভুলটা হয়, এটা যাতে ভুল না হয় জাস্ট ভালোভাবে বুঝবা এই জিনিসটা আমরা কেমন করে করতেছি, ওইভাবে করে আসবে যাতে ভুল না হয়। ভুল হলে সব শেষ। হ্যাঁ, তো দেখো প্রথমে 4টা টার্ম দিয়ে নিলাম, একদম ইজি প্রসেস। 4টা টার্ম দিয়ে নিলাম। এখন আমি যেরকম করে করবো তোমার সেভাবে করবো, ঠিক আছে। দেখো ক্যাপিটাল টির সাথে স্মল টি, ক্যাপিটাল টির সাথে কি স্মল টি যোগ করে দিলাম, বুঝছো। ক্যাপিটাল টির সাথে স্মল টি যোগ করলাম, আরেকটা ক্যাপিটাল টির সাথে স্মল টি যোগ করলাম। আচ্ছা বলে এইটুকু তো বুঝছো, এটা ক্যাপিটাল টি স্মল টি যোগ করলাম, ক্যাপিটাল টি স্মল টি যোগ করলাম। তারপর সেম এখানে ক্যাপিটাল টি স্মল টি যোগ করলাম, ক্যাপিটাল টি স্মল টি যোগ করলাম, এখানেও কি সেম ক্যাপিটাল টি স্মল টি যোগ করলাম। একদম ইজি, ঠান্ডা মাথায় একটু বুঝবা, ঠিক আছে। তো কিভাবে যোগটা করলাম, ক্যাপিটাল টির সাথে স্মল টি, ক্যাপিটাল টির সাথে স্মল টি, ঠিক আছে। এখানেও সেম স্মল টির সাথে ক্যাপিটাল টি, স্মল টির সাথে কি ক্যাপিটাল টি। জাস্ট এখন লিখবা কি কি হয়েছে, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। তো ভাই দেখো এটা হচ্ছে কি F1 জন্য। তো তোমরা এখানে একটু বর্ণনা দেবা, বাংলা কিছু বর্ণনা দিবা। আগে প্রথমে পুরোটা করে নিয়ে তারপর নিচে বর্ণনা দিবা, মানে এটা পুরো শেষ হওয়ার পর নিচে বর্ণনা দিবা। আমি একটু বোঝাই দিই কি বর্ণনা দিবা। দেখো মেন্ডেলের সূত্রের ক্ষেত্রে প্রথম জনের ক্ষেত্রে আমরা ক্রস সেকশন করে পাই, যেটা দেখা যায় সেটা হচ্ছে যে সবগুলোর ক্ষেত্রে ক্যাপিটাল টি দেখা যায়, ক্যাপিটাল টি অর্থাৎ প্রকট জিন দেখা যায়। প্রকট জিনের কাজ হচ্ছে যদি কোনো একটা জমিতে প্রকট জিন উপস্থিত থাকে তার মানে সেই উদ্ভিদটা, সেই মটরশুঁটি উদ্ভিদটা সবগুলোই বড় হবে। আমরা এখানে দেখতে পাই প্রথম F1 জনের ক্ষেত্রে প্রকট জিন উপস্থিত থাকার কারণে F1 জন সবগুলো উদ্ভিদ বড় হবে, লম্বা হবে, যা মেন্ডেলের F1 জনের ক্ষেত্রে প্রমাণিত হয়। কারণ F2 জন করবা, F2, কারণ মেন্ডেলে কি দুইবার ক্রস সেকশন করছে, করে অ্যানসারটা আনছে, ফলাফলটা আনছে। হ্যাঁ, তো F2 জনের ক্ষেত্রে তোমরা এইভাবেই করতে পারো, এখান থেকে যেন একটা নিবা ক্যাপিটাল টি স্মল টি, এটা নিয়ে F2 জন করবা, এইভাবেই করতে পারো। বা তোমাদের বক্স আকারে করতে পারো, বক্স আকারে করলে আর কি মানে সহজ হবে। তো প্রথমে এখানে একটা বক্স দিয়ে নিলাম, দেখো প্রথমে একটা বক্স দিয়ে নিলাম, দেখো একটা প্যারাল দিলাম। আমাদের পুঞ্জেমেটে একটা এভাবে প্রকাশ করা হয়, আর এই গেমটি কি নিচে একটা প্লাস চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, তাই না। তো দেখো পুঞ্জেমেটকে আমরা জাস্ট এখানে একটা পুঞ্জেমেট দিলাম, আর এখানে একটা স্ত্রী গ্যামেট দিলাম, ঠিক আছে। তারপরে আমরা যে গ্যামেটটা নিয়েছি, এই যে ফার্স্ট F1 জন থেকে যে গ্যামেটটা নিয়েছি, অবভিয়াসলি সেটা কি হবে, যখন ক্রস সেকশন করবো তখন এটা ভেঙে যাবে, তখন এটা আলাদা হয়ে যাবে, সেপারেট হয়ে যাবে, একটা টি হবে, একটা স্মল টি হবে। তো এখন এই ক্যাপিটাল টি স্মল টিকে জাস্ট আমরা ছকে বসায় দেব। দেখো একটা ক্যাপিটাল টি লিখলাম, একটা স্মল টি লিখলাম, একটা ক্যাপিটাল টি লিখলাম, একটা স্মল টি লিখলাম, ঠিক আছে। এখন জাস্ট আমরা একটা গুণ করে দাও, আর আরে গুণ করে দাও। দেখো ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি, ঠিক আছে, স্মল টি ক্যাপিটাল টি, স্মল টি, ঠিক আছে। দেখো F2 জনের ক্ষেত্রে আমরা দেখতে পাই, নিচে বর্ণনা দেবা, F2 জনের ক্ষেত্রে আমরা দেখতে পাই এখানে ক্যাপিটাল টি এবং স্মল টি, ক্যাপিটাল টি এবং স্মল টি এভাবে লিখবা। ক্যাপিটাল টি এবং স্মল টি দুইটাই দেখতে পাওয়া যায়, যার ফলে এখানে ক্যাপিটাল টি বড় হয়, স্মল টি বিশুদ্ধতার কারণে ছোট হয়। এবং বাকি যে দুটা এলিল থাকে ক্যাপিটাল টি স্মল টি, এই দুটো এলিলের ক্ষেত্রে ক্যাপিটাল টি উপস্থিত থাকার কারণে অর্থাৎ প্রকট জিন উপস্থিত থাকার কারণে উদ্ভিদটা লম্বা হয়। এবং আমরা দেখতে পাই এখানে যে অনুপাতটা আসে সেটা হচ্ছে একটা ক্যাপিটাল টির জন্য 1, দুটা ক্যাপিটাল টির জন্য এটা হচ্ছে 2, আর দুটা স্মল টি দুটা স্মল টি একটা থাকার কারণে 1। যে অনুপাতটা আছে সেটা হচ্ছে 1:2:1, যা মেন্ডেলের সূত্রকে সমর্থন করে। আমরা মেন্ডেলের সূত্রে পড়ছিলাম যে F2 জনের ক্ষেত্রে অনুপাত হবে কত, 1:2:1, যা আমরা এই পরীক্ষার মাধ্যমে দেখতে পাই। F2 জনের ক্ষেত্রে অনুপাত আছে কত, 1:2:1, অর্থাৎ উদ্দীপকটি আমাদের মেন্ডেলের সূত্রের ফলাফলের সত্যতা যাচাই করে। একটু লিখে দিলা শেষ, বুঝছো। একটু লিখে দিলে এভাবে তোমাদের ফুল অ্যান্সার দিয়ে দেবে।
ফুল অ্যান্সার হয়ে গেল। বুঝছো? আশা করি তোমরা বুঝতে পারছো এটা। ভাই এই ব্যাপারটা তোমার পুরোপুরিভাবে বোঝাইলাম, তুমি কি তারপরে বুঝতে পারো এটা? আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, আর কত টাইম লাগবে? তাড়াতাড়ি শেষ করে দেবো ইনশাল্লাহ, এটা শেষ, তোমাদের মেইন টপিকটা এখানকার শেষ। তারপরে একটু জাস্ট জিনগত রোগগুলো পড়াবো, আর একটা ওদের জাস্ট একটু বেসিক পড়াই দেবো। ওদের সৃজনশীল তোমার অ্যান্সারই করবে না, হ্যাঁ, কারণ খুবই সহজ দেওয়ার থেকে ওদের সৃজনশীল করে তোমার নাম্বার দিতে চায় না। এই ওদের থেকে সৃজনশীল অ্যান্সার করবা, ঠিক আছে? এই অধ্যায় মাস্ট করবা, কারণ এই অধ্যায় থেকে এক্সিকিউটিভ খুবই সহজ আসে, হ্যাঁ। আর যেটা এই অধ্যায়ের বাকি টপিকগুলো, যেমন ধরো জিনগত রোগ, এখান থেকে কি টপিক আসবে ভাইয়া? যে জিনগত রোগগুলো কেন ছেলেদের বেশি হয় আমরা জানি কি, ছেলেদের সেক্স ক্রোমোজোম হচ্ছে কি একটা এক্স একটা ওয়াই, আর মেয়েদের ক্ষেত্রে কি এক্স এক্স। তো দেখো তোমাদের যে দুটো রোগ দেওয়া আছে, একটা হচ্ছে বর্ণান্ধতা, একটা থ্যালাসেমিয়া। তো বর্ণান্ধতা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে যদি কোনো একটা রোগের জিন ছেলেদের ক্ষেত্রে আক্রান্ত হয়, তাহলে একটা সেক্স এক্স ক্রোমোজোম থাকার কারণে একবার আক্রান্ত হলে কিন্তু ছেলেরা কিন্তু সরাসরি আক্রান্ত হয়ে যায়। আর মেয়েদের ক্ষেত্রে যদি একটা জিন আক্রান্ত হয় মানে রোগের জিন দ্বারা, তাহলে দুটাই এক্স ক্রোমোজোম থাকার কারণে একবার সে বাহক হিসেবে কাজ করে, একবার সে পূর্ণাঙ্গ রোগী হিসেবে কাজ করে, ঠিক আছে? তো যেহেতু ছেলেদের ক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোম আছে, সেহেতু ছেলেদের ক্ষেত্রে একবার আক্রান্ত হলে কিন্তু আর বাহক হওয়ার সুযোগ নাই। তাই এই বংশগত রোগগুলোর ক্ষেত্রে কি হয়, ছেলেদের ক্ষেত্রে বেশি হয়। এটা অনুদানগুলো অনেকবার আসে তোমাদের, দেখে যাবে, হ্যাঁ। আবার এভাবে আসতে পারে যে তোমাদের ক্রোমোজোমকে কেন ক্রোমোজোমকে কেন বংশগতীয় বস্তু বলা হয়, ক্রোমোজোমকে কেন বংশগতির ভৌত ভিত্তি বলা হয়। আমরা জানি যে ক্রোমোজোম কি করে, পিতামাতা বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততি দেখে নিয়ে যায়, দেখে ক্রোমোজোমকে বংশগতীয় বস্তু বলা হয়, ঠিক আছে? তারপর আসতে পারে ডারউইনিজম কি, ডারউইনিজম কি। আমরা জানি ডারউইন বংশগতি যে তত্ত্ব বিবর্তনের যে তত্ত্বগুলো দিয়েছে তাকে কি বলা হয়, ডারউইনিজম বলা হয়। একটু বর্ণনা দিলেই হয়ে গেল। আবার তোমাদের এরকম আসতে পারে বিবর্তন থেকে এমসিকিউ আসতে পারে যে বিবর্তনের জনক কে, ডারউইন। তারপরে বিবর্তন শব্দটা ইংরেজি ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে, ইভলভেরি। তারপরে তোমাদের আসতে পারে যে ওই যে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আসতে পারে যে থ্যালাসেমিয়া কয় ধরনের, মেজর মাইনর, থ্যালাসেমিয়াকে বি কে কেন কুলিত থ্যালাসেমিয়া বলা হয়, ঠিক আছে? এগুলো জাস্ট একটু দেখে যাবা। আর মেইন টপিক তোমাদের বললাম, আসলে হয় ক্রোমোজোম থেকে আসবে, ডিএনএ এর গঠন আসতে পারে, ডিএনএ এর প্রতিলিপন আসতে পারে, কিভাবে প্রতিলিপিত হয়, আর না হলে তোমাদের এই মেন্ডেলের সূত্র, ঘ নম্বরে তোমাদের মেন্ডেলের সূত্র আসবে, শিওর মেন্ডেলের সূত্র আসবে, ঠিক আছে? মেন্ডেলের সূত্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর একটা কথা আছে তোমাদের, সেটা হচ্ছে যে জীবের পরিবেশ। জীবের পরিবেশ জাস্ট 5 মিনিটে শেষ করে দেবো, হ্যাঁ, 5 মিনিট। জীবের পরিবেশ, জীবের পরিবেশ। তো ভাই দেখো এখান থেকে তোমাদের সৃজনশীল দেখলাম যে লাস্ট 5 বছরের সম্ভবত 5টা না 6টা আসে, বেশি আসে না, বুঝছো? খুবই কম প্রশ্ন আসে। বাট তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন যেগুলো আছে, ক নম্বরের প্রশ্ন, সেগুলো কিন্তু ওদের থেকে আসবেই। যেমন ধরো তোমাদের আসতে পারে যে টপিক লেভেল কি, খাদ্য স্তরে প্রতিটা খাদ্য স্তরের প্রতিটা স্তরকে টপিক লেভেল বলা হয়। টপিক লেভেল কি, খাদ্য শৃঙ্খল কি, খাদ্য জাল কি। দেখো খাদ্য শৃঙ্খল আমরা যদি বলি যে প্রতিটা জীব একে অপরকে ভক্ষণ করে যে শৃঙ্খল গঠন করে, একে অপরকে খাওয়ার মাধ্যমে যে শৃঙ্খল গঠন করে তাকে কি বলা হয়, খাদ্য শৃঙ্খল বলা হয়। খাদ্য জাল কি, কয়েকটা খাদ্য শৃঙ্খল মিলে যে জাল গঠন করে তাকে কি বলা হয়, খাদ্য জাল বলা হয়, তাই তো? তারপরে আরো আসতে পারে যেমন ধরো আমি ক আর খ নম্বরের জন্য বলতেছি, হ্যাঁ। তারপরে ধরো মিউচুয়ালিজম, 2 নাম্বার কমেনসেলিজম, এই দুইটা তোমার অনেক অনেক অনুধাবনমূলক প্রশ্ন আছে, হ্যাঁ। মিউচুয়ালিজম কি আর কমেনসেলিজম কি। তো দেখো তোমাদের আসতে পারে যে মিউচুয়ালিজম তুমি কিভাবে লিখবা যে এইভাবে দুটা জীবের ভিতর যখন দুটা জীব যে সহ অবস্থানে দুটা জীব একে অপরকে খাওয়ার মাধ্যমে একে অপরকে ভক্ষণ করে, অথচ দুটা জীবের কারো কোনো অপকার হয় না, মানে ক্ষতিগ্রস্ত হয় না, দুজনে উপকৃত হয়, সেই সহ অবস্থানকে বলা হয়েছে কমেনসেলিজম। বাংলা কথা বলতে গেলে দুইটা জীব পরস্পরকে খাবে, অথচ দুজনেরই উপকার হবে, কারো ক্ষতিগ্রস্ত হবে না, কেউ ক্ষতিগ্রস্ত হবে না, সেই সম্পর্কে কি বলা হয়, মিউচুয়ালিজম বলা হয়। আর কমেনসেলিজম কি, কমেনসেলিজম হচ্ছে এখানে দুইটা জীব যে অবস্থানে দুটা জীব একে অপরকে ভক্ষণ করে, একটা জীব উপকৃত হয় অথচ অন্য জীবটা ক্ষতিগ্রস্ত হয় না, বুঝছো? মানে দুটা জীব একজন উপকৃত হলেও অন্যজন ক্ষতিগ্রস্ত হয় না, সেই সহ অবস্থানকে বলা হচ্ছে কমেনসেলিজম। উদাহরণ খ নম্বরে আসলে দিতে পারো যে একটা বাঘ 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 আর শকুনের সম্পর্ক দিতে পারো। উদাহরণ খ নম্বরে দিতে পারো যে বাঘ কি করে, বাঘ হরিণকে খায়, একটা হরিণ উদাহরণে তুমি দিতে পারো খ নম্বরে। বাঘ হরিণকে খায়, হরিণকে খাওয়ার পর যে অবশিষ্ট অংশ থাকে সেগুলো কিন্তু শকুন খায়। যদি দেখো শকুন কিন্তু অবশিষ্ট অংশগুলো খাচ্ছে, বাট বাঘের কোনো ক্ষতি হচ্ছে না, ঠিক আছে? শকুন অবশিষ্ট অংশগুলো খাচ্ছে, বাঘের কোনো ক্ষতি হচ্ছে না, তার
মানে কি সম্পর্ক কি হয়, কম ঠিক আছে, উদাহরণ দিতে ছিল। তারপরে বিয়োজক কি, উৎপাদক কি, ঠিক আছে, প্রথম স্তরে খাদক, দ্বিতীয় স্তরে খাদক, এগুলো তোমরা লিখতে পারবো। একটা সৃজনশীল এখন তো সিম্পল একটা বুঝে দিই কিভাবে সৃজনশীল এখানে আসতে পারে। ধরো এখানে দিল ঘাস, দিয়ে এখানে দিল কি, ঘাস খায় কারা, হরিণ, হরিণ, হরিণকে কে খায়, ঘাস দিলা, পতঙ্গ দিলা, পতঙ্গ, পতঙ্গ কি খায়, ব্যাং, পতঙ্গ ধরো এখানে হরিণ দিলা, হরিণ ধরে থাকলো, হরিণকে কি খায়, বাঘ খায়, তাই তো, তাই তো। তো দেখো সাপোজ ধরো, আর এখানে তোমার এরকম ধরো একটা বক্স থাকলো, দিয়ে তোমাদের এভাবে অ্যারো থাকলো, ঠিক আছে, তোমাদের এখানে এক্স থাকলো। তো তোমাদের গ নাম্বার আর ঘ নাম্বারের প্রশ্ন এখানে কেমন করে আসবে দেখো, গ নাম্বার ঘ নাম্বার কেমন করে আসবে। তোমাদের গ নাম্বার প্রশ্ন বলবে উদ্দীপকের শৃঙ্খলটি, উদ্দীপকের শৃঙ্খলটি কি ধরনের শৃঙ্খল ব্যাখ্যা করো, উদ্দীপকের খাদ্য শৃঙ্খলটি কি ধরনের ব্যাখ্যা করো। ঘ নাম্বার প্রশ্ন আসবে উদ্দীপকের এক্সটি অনুপস্থিত থাকলে খাদ্য শৃঙ্খলে কি ধরনের পরিবর্তন হবে, বা খাদ্য শৃঙ্খলটি সম্পূর্ণ হবে কিনা, এটা তোমাদের দিবে ঘ নম্বরে, বুঝছো। গ নম্বরের প্রশ্ন ক্ষেত্রে বলবে কি ধরনের শৃঙ্খল বর্ণনা করো। ঘ নম্বরের প্রশ্ন দিবে যদি এক্সটি অনুপস্থিত থাকে তাহলে খাদ্য শৃঙ্খলের ব্যাঘাত ঘটবে কিনা বা খাদ্য শৃঙ্খল সম্পূর্ণ হবে কিনা ব্যাখ্যা করো, ঠিক আছে। তো দেখো গ নম্বর প্রশ্ন যেভাবে সলিউশন করবা, এখানে সলিউশন করবা সেটা হচ্ছে উদ্ভিদের খাদ্য শৃঙ্খলটি কি ধরনের খাদ্য শৃঙ্খল। ফার্স্ট লাইনে দেখবা যে উদ্ভিদের খাদ্য শৃঙ্খল দেখো, ঘাস কে খাচ্ছে, পতঙ্গ, পতঙ্গ কে খাচ্ছে হরিণ, হরিণ কে খাচ্ছে বাঘ, ঠিক আছে, বাঘ খাচ্ছে। তারপরে হচ্ছে এখানে এক্স আছে, এখানে এক্স তোমরা বুঝতেই পারছো এখানে কি হবে, এক্স হবে বিয়োজক, তো বুঝতেই পারতেছো এক্স কি হবে, বিয়োজক হবে, তাই না। তো দেখো একজন আরেকজনকে খাচ্ছে, একজন আরেকজনকে খাচ্ছে, তার মানে কি এটা একটা হচ্ছে কি শিকারজীবী খাদ্য শৃঙ্খল, ঠিক আছে, মানে এই খাদ্য শৃঙ্খলটাকে কি বলা হবে, শিকারজীবী খাদ্য শৃঙ্খল। তোমরা প্রথম লাইনে এই অ্যান্সার করার ক্ষেত্রে প্রথম লাইনে লিখবা যে উদ্দীপকের খাদ্য শৃঙ্খলটি দেখতে একটি শিকারজীবী খাদ্য শৃঙ্খল নিচে ব্যাখ্যা করা হলো, দিয়ে লিখবা উদ্দীপকে ঘাসটি, ঘাস আমরা জানি ঘাস সূর্যালোকের উপস্থিতিতে, সূর্যালোর উপস্থিতিতে কি করে, সার সংশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করে, সেই খাদ্য কি নিজের ভিতর রাসায়নিক শক্তি রূপে সঞ্চয় করে রাখে। ঘাসকে যখন পতঙ্গ খায় তখন ঘাসের ভিতরে থাকা রাসায়নিক শক্তিগুলো নিজের ভিতরে চলে আসে, ঘাসের ভিতরে রাসায়নিক শক্তিগুলো পতঙ্গের ভিতরে চলে আসে। এভাবে যখন হরিণ পতঙ্গে খাচ্ছে, আবার বাঘ হরিণকে খাচ্ছে, তখন পর্যায়ক্রমে রাসায়নিক শক্তিগুলো নিজের ভিতরে সঞ্চালিত হচ্ছে, তাই না। এভাবে একজন আরেকজনকে শিকার করার মাধ্যমে শক্তির যে রূপান্তর হচ্ছে, তাই এই ধরনের খাদ্য শৃঙ্খলকে আমরা বলতে পারি বা শিকারজীবী খাদ্য শৃঙ্খল। জাস্ট একটু বর্ণনা করে দিলে তোমাদের এই প্রশ্নটা হয়ে গেল। এই শিকারজীবী খাদ্য শৃঙ্খলটা তোমাদের পরীক্ষায় দেখবা যে টানা 3বার আসছে, হ্যাঁ 3বার আসছে। তো এটা ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যেহেতু 24 সালে আসে নাই, প্রিভিয়াস ইয়ারগুলোতে আসছে, তো এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আবার ঘ নম্বরে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে যে বিয়োজকের ভূমিকা, মেইনলি বিয়োজকের ভূমিকা। তোমাদের ঘ নম্বর প্রশ্ন বলবে যে উদ্দীপকের বিয়োজক অনুপস্থিত, অর্থাৎ এক্স অনুপস্থিত থাকলে উদ্দীপকের খাদ্য শৃঙ্খলটা কি সম্পূর্ণ না অসম্পূর্ণ, সম্পূর্ণ হবে কিনা, ঠিক আছে। তোমরা যেভাবে অ্যান্সার করবে সেটা হচ্ছে যে আমরা জানি প্রথম লাইনে লিখবা যে উদ্দীপকের এক্স হচ্ছে বিয়োজক, বিয়োজক অনুপস্থিত থাকলে খাদ্য শৃঙ্খলটি সম্পূর্ণ হবে না, খাদ্য শৃঙ্খলা ব্যাঘাত করবে। নিচে কিভাবে ব্যাঘাত করবে নিচে বর্ণনা করা হলো, ঠিক আছে। তো দেখবা এখানে দেখা যাচ্ছে যে ঘাস কি করে, সেম আগের মতো দেখবা যে ঘাস সূর্যালোকের উপস্থিতিতে সার সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে এবং নিজের ভিতর রাসায়নিক খাদ্য শক্তি, রাসায়নিক শক্তি রূপান্তর করে নিজের ভিতর জমা করে রাখে। এভাবে যখন পতঙ্গ ঘাসকে খায় তখন পতঙ্গের ভিতর সেই রাসায়নিক শক্তি নিজের ভিতর চলে আসে। পর্যায়ক্রমে হরিণ বাঘ হয়ে বাঘ হরিণকে খাচ্ছে এবং হরিণের ভিতর থাকা রাসায়নিক শক্তিগুলো বাঘের শরীরে চলে আসতেছে, ঠিক আছে। এবং যখন বাঘ মারা যায় তখন বিয়োজক কি করে, যখন বাঘ মারা যায় তখন বিয়োজক বাঘকে পচায় পরিবেশের সাথে মিশিয়ে দেয়। তার মানে বাঘের ভিতরে থাকা যে জৈব অজৈব শক্তিগুলো পচায়ে আবার পরিবেশে ফিরিয়ে দেয়, ঠিক আছে, ফিরিয়ে দেয়। আবার যে জৈব অজৈব শক্তি পরিবেশে ফিরিয়ে দেয়, সেই জৈব অজৈব শক্তিকে কাজে লাগিয়ে ঘাস পুনরায় সূর্যের উপস্থিতিতে সূর্যালোকের সাহায্যে সার শোষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করে, আবার পুনরায় সেই শৃঙ্খলটা কি ধারাবাহিকতা বজায় রাখে, ঠিক আছে। এভাবে যদি বিয়োজক না থাকতো তাহলে বাঘ মারা যেত না, ফলশ্রুতিতে কি হইতো, বাঘের সংখ্যা বৃদ্ধি পেত এবং খাদ্য যে একটা শৃঙ্খল আছে, পরিবেশের যে একটা শৃঙ্খল সেটা ব্যাঘাত ঘটে, যার ফলে পরিবেশ খাদ্য শৃঙ্খলটা সম্পূর্ণ হয় না, খাদ্য শৃঙ্খলায় ব্যাঘাত ঘটে। তাই বলা যায় বিয়োজকের ভূমিকা খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিয়োজক অনুপস্থিত থাকলে খাদ্য শৃঙ্খলটা ব্যাঘাত করবে, অর্থাৎ খাদ্য শৃঙ্খলা নষ্ট হবে, দিয়ে ফিনিশিং দিয়ে দেবা, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের এই অধ্যায়ের মেইন প্রশ্ন। আর এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আরো আসতে পারে অনুধাবনমূলক প্রশ্নে, যেমন একটা প্রশ্ন দেখলাম সেটা হচ্ছে যে শকুন বা হায়না, শকুন বা হায়না, শকুন বা হায়না
হায়না, শকুন বা হায়না। শকুন বা হায়নাকে কেন ধাঙ্গর বলা হয়? ধাঙ্গর বলা হয়, বুঝছো? এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। শকুন বা হায়নাকে কেন ধাঙ্গর বলা হয়? কারণ আমরা আমরা জানি ধাঙ্গর মানে কি। ধাঙ্গর মানে হচ্ছে যে আহ, খাওয়া, মানে সর্বোচ্চ লেভেলে খাদ্যকে খাওয়া। ঠিক আছে? দেখো, আমরা কিছুক্ষণ আগে বললাম যে দেখো বাঘ, বাঘ যখন মারা যায় তখন প্রিয় জন্য বাঘকে পচায়, তাই না? দেখো, যখন বাঘ যদি মারা যায়, সেই বাঘের অবশিষ্টাংশ কিন্তু শকুন বা হায়না খাইতে পারে। ঠিক আছে? তো দেখো, শকুন বা হায়নাকে পরিবেশের জন্য ধাঙ্গর বলা হয়, কারণ কোনো জীব যখন মারা যায় সেই অবশিষ্ট অংশগুলো শকুন বা হায়না খেয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখে। অর্থাৎ পরিবেশের তাছাড়া বিশৃঙ্খলা হয়তো, মানে খাদ্য শৃঙ্খলের বিশৃঙ্খলা দেখা যেত, এবং যে কোনো খাদ্য শৃঙ্খল সম্পূর্ণ হতো না, যার ফলে অবশিষ্ট অংশগুলো কি শকুন হায়না খেয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখে। তাই শকুন বা হায়নাকে পরিবেশের জন্য ধাঙ্গর বলা হয়, অর্থাৎ একটা উপকারী প্রাণী। বুঝছো? তো এদের থেকে মনে হয় এইগুলো প্রশ্নই আসবে, আর এই বাড়ি থেকে কোনো প্রশ্ন আসবে না। বাট এই অধ্যায় থেকে তোমরা অ্যান্সার করবে না। অ্যান্সার করবে না মানে এই অধ্যায়টা প্রশ্ন অ্যান্সার করলে অনেকটা বর্ণনামূলক টাইপের হয়ে যায়, তো স্যার আমরা নাম্বার কম দেয়। তোমাদের যে জীবের প্রজনন দেখালাম বা বংশগতি দেখালাম, বংশগতিতে মাস্ট অ্যান্সার করবে, কারণ ওই অধ্যায় থেকে যদি তুমি কোশ্চেন অ্যান্সার করো খুব সহজে সাইডে চোখে পড়বে, আর অনেক ইজি কোশ্চেনগুলো হয়, মানে খুব সহজে নাম্বার তোলা খুব সহজ হয়। বুঝছো? তো এই ছিল তোমাদের মেনলি 3টা অধ্যায়ের সাজেশন সহ তোমাদের ক্লাস। যতটুকু টপিক পড়লাম বা যেটুকু সাজেশন দিলাম, আশা করছি এর বাইরে থেকে তোমাদের কখনোই কোশ্চেন আসবে না ইনশাল্লাহ। অবশ্যই পরীক্ষা হলে যাওয়ার আগে এই টপিকগুলো অবশ্যই দেখে যাবা এবং সলভ করে যাবা, তাতে ফুল অ্যান্সার করে আসতে পারো। অবশ্যই ফুল অ্যান্সার করে আসবা। তোমাদের সবার পরীক্ষা ভালো হোক এই আশাই করছি, এবং আজ এই পর্যন্তই। তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, তোমাদের সবার পরীক্ষা ভালো হোক। আসসালামু আলাইকুম।